বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। একটা রুড়ো কথা বলতে গিয়ে নিজেকে সামনে নিল অনিমেষ। ফর্মটা ভর্তি করতে গেল, সঙ্গে কোনো কলম নেই। মহিলাটা সেটা বুঝতে পেরে সে একটা কলম এগিয়ে দিলেন। নাম, বয়স, কি পড়ে অথবা অন্য কিছু করে কিনা, বাড়ির ঠিকানা, গার্জেনের নাম পরপর জানতে চাওয়া হয়েছে। সেগুলোর জবাব লিখতে লিখতে গার্জিয়ানের নামের বেলা অনিমেষের ইতস্তত করতে লাগলো। ভদ্রমহিলা তখন লক্ষ্য রাখছিলেন। এবার হেসে বললেন, আপনার নাম ঠিকানা লিখুন। ব্যাপারটা খুবই সামান্য, কিন্তু নিজের নাম লিখতে গিয়ে অনিমেষের বুকের মধ্যে শিরশিরানি অনুভব করলো। প্রথম কাগজে কলমে মাধবীলতার সঙ্গে তার নাম জড়িত হলো। মাধবীলতা অন্য কোনো অন্যায় করলে হোস্টেল কর্তৃপক্ষ তাকে জানাবে। যেন অত্যন্ত গুরুদায়িত্ব নিল সে। আজ থেকে এরকম বোধ হচ্ছিল। ফর্ম ভর্তি করে অনিমেষ জিজ্ঞাসা করলো, এখন কত দিতে হবে? 1 মাসের চার্জ, তা আনুষঙ্গিক কিছু। পকেটে 100 টাকা আছে। অনিমেষ ইতস্তত করলো। এ তো অবশ্য কুলোবে না। সে বলল, এক কাজ করুন, এখনই রসিদ লিখবেন না। আমার কাছে 100 টাকা আছে, ওটা দিয়ে যাচ্ছি। আগামীকাল কিংবা পরশু বাকি টাকাটা দিয়ে দিব। ও সামনের মাসের 1 তারিখ থেকেই থাকবে। অসুবিধা হবে? মহিলা বললেন, আপনার উচিত ছিল সঙ্গে টাকাটা আনা। যা হোক, এখন কিছু দিতে হবে না, 2 দিনের মধ্যে টাকা দিয়ে যাবেন। অনিমেষ উঠে দাঁড়ালো। আপনাকে অজস্র ধন্যবাদ। ভদ্রমহিলা কোনো কথা বললেন না, কিন্তু অনিমেষ দেখলো উনি ঠোঁট টিপে হাসছেন। বাইরে বেরিয়ে আসতে একটা হইচই শব্দ হলো। কেশব সেন স্ট্রিট থেকে একদল ছেলে ছুটে আসছে। এপাশে লোকজন পালাচ্ছে। তারপরে দুমদুম করে কয়েকটা বোমা ফাটলো চৌমাথায়। চারধারে লোক আতঙ্কে আড়ালে যাচ্ছে। অনিমেষ ফুটপাতে দাঁড়িয়ে ব্যাপারটা দেখল। একটা ছেলে রোগা ঢ্যাঙা, হাতে 2টো বোম নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, শাসাচ্ছে কাউকে। তারা ভয়ে জায়গাটা এখন মধ্যরাতের মতো নির্জন। অনিমেষের ইচ্ছে হলো ওকে জিজ্ঞাসা করে কেন সে এমন করছে, কিন্তু তখনই সে আবার দৌড়ে কেশব সেন স্ট্রিটে গেল। কয়েক পা হাঁটতে হাঁটতে অনিমেষের খেয়াল হলো এই জায়গাটা ভালো নয়। কাগজে দেখেছে প্রায় গোলমাল লেগে থাকে, এখানে বোমাবাজি হয়। এইরকম জায়গায় মাধবীলতাকে থাকতে হবে? ব্যাপারটা নিয়ে চিন্তিত হতে গিয়ে হেসে ফেলল। আজ না হয় কাল সারা বাংলাদেশেই যদি এরকম হয়ে যায় তাহলে? 1 তারিখে ঘুম ভেঙে গেল অনিমেষের। বালিশে মুখ রেখে কিছুক্ষণ চুপচাপ শুয়েই মাথার ভিতর চিন্তাটা নড়ছে। আজ মাধবীলতা বাড়ি থেকে বেরিয়ে হোস্টেলে আসবে, কথা আছে। সকাল 8টার মধ্যে অনিমেষ বেলঘড়িয়া স্টেশনের জন্য অপেক্ষা করবে। নিমতা থেকে মাধবীলতা রিক্সা নিয়ে সে এখানে আসবে। তারপর ট্রেন ধরে শিয়ালদায় নেমে ওরা হোস্টেলে যাবে। প্রথম দিন অনিমেষের সঙ্গে গেলে মাধবীলতার সুবিধা হবে। অনিমেষ চেয়েছিল নিমতার বাড়িতে যেতে। শেষবার সে নিজে মাধবীলতার বাবার সঙ্গে কথা বলতে চেয়েছিল। ভদ্রলোক জেদ ধরে আছে সত্যি, কিন্তু ভালো করে বোঝালে হয়তো বুঝতেও পারতেন। কিন্তু মাধবীলতা তাতে কিছুতেই রাজি হয়নি। বলেছিল, আমার বাবা তোমাকে অপমান করবেন, আমি সেটা দাঁড়িয়ে দেখতে পারবো না। যা কিছু শুনতে হয় তা আমিই শুনবো। অনিমেষ একটু ইতস্তত করে বলেছিল, ঠিক আছে, তবু একটা কথা বলি। জানি তুমি রেগে যাবে, কোনোভাবেই কি অ্যাডজাস্ট করা যায় না? মাধবীলতা রাগল না, ওর ঠোঁটের হাসি রাদুল ফুটল শুধু। তারপর খুব নিচু গলায় বলল, আমি আর টেনশন সইতে পারছি না। প্রতিদিন এসব শুনতে আর ভালো লাগে না। আমার নার্ভের সীমা সহ্যের বাইরে আসছে। তারপর খানিকক্ষণ চুপ করে বলল, তুমিও তো চিন্তা করছো কেন? আমি নিজে একজন মেয়ে, বাড়ি থেকে বেরিয়ে আসতে আমাকে 1000টা চিন্তা করতে হচ্ছে। লতা তাই একাই বাড়ি থেকে বের হতে চেয়েছে। বাড়ির কাছাকাছি যাতে অনিমেষ না যায়, তাই বেলঘড়িয়া স্টেশনে ওকে অপেক্ষা করতে চেয়েছে। ব্যাপারটা অনিমেষের ভালো লাগেনি। মাধবীলতা তার জীবনে এই ঝুঁকির সঙ্গে ওকে জড়াতে চাইছে না, এটা ভাবলেই নিজেকে অক্ষম মনে হচ্ছিল। একটা মেয়ে যা কিছু করবে তা নিজের দায়িত্ব করতে চায়। অনিমেষের অস্বস্তিটা সেখানেই। অনিমেষ দ্রুত তৈরি হয়ে নিল। হাতিবাগান থেকে বেলঘড়িয়া পৌঁছাতে মাত্র 40 মিনিট লাগবে। ভেতর ভেতর খুব উত্তেজিত লাগছিল। একটা মেয়ে আজ তার জন্য জীবনের বাধা সব রাস্তার সুখ ত্যাগ করে বেরিয়ে আসছে। এতটুকু ভাবলে নিজেকে সম্রাট মনে হয়। জামা কাপড় পরতে পরতে অনিমেষ ভাবছিল, যদি মাধবীলতা কোনো কারণে বাড়ি থেকে না বেরোতে পারে তাহলে সে কী করবে? যদি বাড়ির লোকেরা জোর জবরদস্তি করে ওকে আটকে রাখে,
অনিমেষ ঠিক করলো যদি বেলা 10টার মধ্যে মাধবীলতা স্টেশনে না আসে সে কোনো নিষেধ মানবে না, সোজা মাধবীলতার বাবার মুখোমুখি হবে। ব্যাপারটা ভাবতে গিয়ে নিজের অজান্তে উত্তেজিত হয়ে পড়ল অনিমেষ। ঠিক এই সময় দরজায় শব্দ হলো। চুল আঁচড়াতে আঁচড়াতে অনিমেষ বলল, কে? এই সময় কেউ এসে কথা বলে দেরি হয়ে যাবে ভেবে অনিমেষে বিরক্ত হচ্ছিল। বাইরে থেকে কেউ সাড়া না দেওয়ায় সে একেবারে বেরিয়ে যাওয়ার জন্য দু হাতে দরজা খুলতে চমকে গেল। বাইরে একটা ঝকঝকে রোদ্দুর, আর সেই রোদ্দুরের পেছনে রেখে মাধবীলতা দুই চোখে হাসছে। বুকের ভেতরটা হঠাৎ শরতের আকাশ হয়ে গেল অনিমেষের। নিজের চোখে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। কোনো রকমে বলল, তুমি? মাধবীলতা তখনও হাসছিল। সেই হাসিতে একই সঙ্গে আনন্দ আর সংকোচ। দুটো চোখের চাহনি নিঃশব্দে অনেক কথা বলে দিচ্ছে ওর। একটা হলুদ শাড়ি পরে আসার সময় চেহারায় মিষ্টি উজ্জ্বল এসেছে। বিব্রত অবাক অনিমেষের মুখের দিকে তাকিয়ে বলল, রাগ করেছ? কি আশ্চর্য, রাগ করবো কেন? কিন্তু তুমি এখানে এলে কি করে? অনিমেষের বিস্ময় তখনও কাটছিল না। এই সকালবেলায় মাধবীলতা উপরে উঠে এলো কীভাবে? সাধারণত কেউ দেখা করতে এলে দারোয়ান এসে খবর দিয়ে যায়। অনিমেষ দেখলেও সুন্দরী একটি মেয়ে ভেতরে এসেছে এ খবর ঘরে ঘরে জানাজানি হয়ে যাচ্ছে। কারণ এক একটা অজুহাত দেখিয়ে অন্যান্য বোর্ডাররা বাইরে বেরিয়ে মাধবীলতাকে দেখছে। অস্বস্তি হচ্ছিল ওর। সেই সময় মাধবীলতা জিজ্ঞেস করলো, তোমার ঘরে যেতে বলবে না? আমার ঘর? বেশ ঘরটার দিকে তাকালো। ওর খুব ইচ্ছে করছিল মাধবীলতাকে ভেতরে নিয়ে যেতে, কিন্তু পর মুহূর্তে সচেতন হয়ে গেল খবরটা প্রচারিত হতে বেশি সময় লাগবে না। হোস্টেলের নিয়মকানুন তো আছেই। একটা অবিবাহিতা মেয়ে ছেলেদের হোস্টেলে একা এসে গল্প করছে, এ খবর ইউনিভার্সিটিতে দারুণ মুখরোচক। সে কোনো কথা না বলে দরজায় তালা লাগিয়ে বলল, চলো বের হব। মাধবীলতার কপালে ভাঁজ পড়ল। মানে? আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে। অনিমেষ কপট গলায় বলল। ওকে কথা বলার সুযোগ না দিয়ে অনিমেষ সিঁড়ি দিয়ে এগুলো। হোস্টেলের এই ছাদের ঘরে আজ অবধি কোনো মেয়ের পদার্পণ হয়নি। যতটা করলে অভদ্রতা না মনে হয় ততটাই আগ্রহ নিয়ে বারান্দায় বারান্দায় ছেলেরা তোয়ালে জড়িয়ে আছে। মাধবীলতা অনিমেষ পেছনে নিচে নেমে এসে জিজ্ঞাসা করলো, কোথায় কাজ আছে তোমার? বেলঘড়ি স্টেশনে। অনিমেষ গম্ভীর গলায় বলল। ইয়ার কি না? এতক্ষণও সহজ হলো মাধবীলতা। এমন মুখের ভঙ্গি করেছিল যে মনে হচ্ছিল এসে খুব অন্যায় করেছি। অন্যায় কিছুটা হয়েছে বই কি, ওইভাবে হুট করে উপরে যাওয়া তোমার উচিত হয়নি। আফটার অল এটা ছেলেদের হোস্টেল। গেটে এসে অনিমেষ চারধারে নজর বুলিয়ে দারোয়ানকে দেখতে পেল না। রাস্তায় নেমে মাধবীলতা বলল, বাহ, সেটা আমি জানবো কি করে? এখানে এসে দেখলাম কেউ নেই। একটু ভেতরে ঢুকে তোমার নাম জিজ্ঞাসা করতে একজন ঘরটা বলে দিল। ডেকে দেবার কেউ না থাকলে আমি কি বলবো? কিন্তু তুমি আমাকে ভেতরে আসতে বললে না কেন? নিজের উপর বিশ্বাস নেই বলে। অভদ্র। মাধবীলতা মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ ঘাড় ঘুরিয়ে ওর মুখখানা দেখল। আচমকা বেশ লাল দেখাচ্ছে। জরুরি কথা বলার ভঙ্গিতে সে বলল, এবার কাজের কথাটা বলো তো। সাত সকালে কেন এখানে হাজির হলে? আর একটু দেরি হলেই তো আমি বেরিয়ে যেতাম। মাধবীলতা তখনও স্বচ্ছন্দ নয়। অনিমেষের মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বলছি, কিন্তু তার আগে সত্যি করে বলো তুমি রাগ করোনি আমি তোমার ঘরে উঠে গিয়েছি বলে? অনিমেষ হেসে ফেলল। আচ্ছা মেয়ে তো, বললাম না আমি রাগ করিনি। ওরা হাঁটতে হাঁটতে ট্রাম রাস্তায় চলে এসেছিল। সকালবেলায় কলকাতার চেহারাটা অনেক নরম থাকে। দোকানপাট এখনও খোলেনি, শুধু সিগারেট পানের দোকানগুলো ছাড়া। ফুটপাতে কলকাতাতে একদম অনিশ্চিত দেখায়। লতা বলল, চলো কোথাও গিয়ে চা খাই। সকাল থেকে স্থির হতে পারিনি। ওরা পাশাপাশি হেঁটে হাতিবাগানে এলো। এখন ভালো রেস্টুরেন্টগুলোর ধোয়া মোছা চলছে। আট পড়ে চায়ের দোকানে খবরের কাগজ পড়তে আসা মানুষের ভিড়। অনিমেষ রাধা সিনেমার পাশে দোতলা একটা রেস্টুরেন্টে উঠে জিজ্ঞেস করলো, চা পাওয়া যাবে? ছোকরা মতো একটা লোক, তখনও বেয়ারার পোশাক পরেনি, বলল দেরি হবে। কতক্ষণ? ওদের দিকে তাকিয়ে লোকটা কী বুঝলো কে জানে, জিজ্ঞাসা করলো, শুধু চা? কিছু বলার আগেই মাধবীলতা বলল, টোস্ট পাওয়া যাবে? বোঝা যাচ্ছিল শুধু চা বললে লোকটা কাটিয়ে দিত। বাদিকে হাত তুলে বলল, বসুন। 10 মিনিট। রেস্টুরেন্টে সব ঝাঁট পড়েছে। চেয়ারগুলো টেবিলের উপর উল্টে রাখা আছে। পেছন থেকে লোকটা চেঁচিয়ে বলল, কেবিনে গিয়ে বসুন। অনিমেষ রাস্তার ধারে কেবিনে ঢুকলো। কেবিনটা ছোট, দেয়াল ঘেঁষে টেবিল, পাশাপাশি দুজন বসতে পারে। ওরা বসতেই সামনে হাতিবাগান বাজারের উপর চোখ পড়ল। পর্দাটা গোটানো থাকা সত্ত্বেও এখানে আলো কম। চেয়ারে বসে মাধবীলতা বলল,
জানো, কাল রাত্রিরে একদম ঘুমোতে পারিনি। অনিমেষ তাকালো। মাধবীলতাকে প্রথম থেকে একটু অন্যরকম দেখাচ্ছিল। এখন কারণটা বুঝতে পারলো। আজ অবধি কখনো সে ভোরে দেখেনি তাই আলস্য মাখানো অযত্ন মুখ চুলে। স্নানের পর মেয়েদের শরীরে যে টান টান তেজ থাকে তা ভোরবেলায় পাওয়া যায় না। ভোরবেলা তাই মেয়েদের কাছের মানুষ মনে হয়। এতক্ষণে ওকে দেখার আনন্দে উত্তেজনায় সমস্ত ব্যাপারটা গুলিয়ে গেছে। আজ সকালে মাধবীলতার বেরিয়ে আসার কথা, অথচ সে এখন তার সামনে বসে। এদিকে বলছে মত পাল্টেছে মাধবীলতা। কৈলাসর স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো, ঘুম হয়নি কেন? কোনোদিন তো বাড়ির বাইরে থাকিনি। একা নতুন জায়গায় কিছুতেই ঘুম আসছিল না। নানান চিন্তা আসছিল আর ভাবছি কখন সকাল হবে। মাধবীলতা হাসলো। হকচকিয়ে গেল অনিমেষ। নতুন জায়গা মানে? তুমি কি গতকালই চলে এসেছো? হ্যাঁ। মাধবীলতা একটা চাপা নিঃশ্বাস ফেলল। কেন, কি হয়েছিল? চলে আসতে হলো। ভয় ছিল গতকাল থেকে আমাকে থাকতে দেবে কি না, কিন্তু সুপারকে বলতে দেখলাম রাজি হয়ে গেল। নইলে যে কি বিপদ হতো। কি হয়েছিল? বাড়িতে গিয়ে মাকে বললাম তোমরা যদি চাও আমি হোস্টেলে চলে যেতে পারি। মা বলল তোমার বাবার সঙ্গে বুঝে নাও, আমি এর মধ্যে নেই। বাবা আমাকে দেখা মাত্র জানতে চাইলো আমি কারো প্রেমে পড়েছি কি না। অস্বীকার করলাম না। তারপর যা হলো তাই। আমি নাকি ওর মুখ পুড়ে দিয়েছি। কলা খাইয়েছেন কালসাপকে। বললেন মত পরিবর্তন করতে। অসম্ভব শুনে জানিয়ে দিলেন আমার মুখ দর্শন করতে চান না। আমি যেন ওই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাই। আমারও খুব রাগ হয়ে গিয়েছিল। জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। ওরা জানতেও চাইলো না কোথায় যাচ্ছি। তবু একটা কাগজে ঠিকানাটা লিখে রেখে এলাম। ভালো লাগছে না একটু? মাধবীলতা মুখ নামালো। অনিমেষের কষ্ট হচ্ছিল। গাঢ় গলায় বলল, দেখো, সূচনা করার চেয়ে সময় থাকতে শুধরে নেওয়া ভালো। হাজার হোক তারা তোমার বাবা মা। মাধবীলতা দাঁতে ঠোঁট কামড়ালো। এই একটা কথা তুমি কতবার বললে? তুমি কিছুতেই বুঝছো না যে একটা মেয়ে বাড়ির প্রতিকূল মনোভাবের বিরুদ্ধে কতক্ষণ লড়তে পারে? চাপ দিচ্ছে সবাই বিয়ের জন্য। উঠতে বসতে খোঁটা দেওয়া হচ্ছে। হয় হ্যাঁ, নাইলে না। আজ থেকে 2 বছর আগে হলে হ্যাঁ বলতে অসুবিধা হতো না। স্বচ্ছন্দে বিয়ে হয়ে যেত আমার। বাবা বলতেন বড় ভালো মেয়ে। আমি দায় থেকে উদ্ধার পেলাম। কিন্তু এখন আমি কি করে রাজি হই? যেসব মেয়ে মনে মনে কারো সঙ্গে সতীত্ব নেই, আমি তাদের দলে নিই। শরীরের চেয়ে মন আমার কম মূল্যবান নয়। যে চোখে আমি তোমাকে দেখেছি সেই চোখে আমি অন্য কোনো পুরুষকে দেখব কি করে? কথা বলতে বলতে খুব উত্তেজিত হয়ে পড়েছিল মাধবীলতা। অনিমেষ দেখলো ওর মুখ কাঁপছে, আর তারপরেই চোখের দুটো কোণা চিকচিক করে উঠল। মাধবীলতার মুখে এখন ভাঙচুর, চোখ দুটো ভরা দুপুর। অনিমেষের বুকের মধ্যে পাথর গড়াতে লাগলো। নিজের অজান্তেই ওই একটা হাত মাধবীলতার কাঁধে রাখলো। কেঁদো না, তোমার চোখের জল একদম মানায় না। আমি সহ্য করতে পারবো না। সামলাতে সময় লাগলো ওর। আঁচলে চোখ চেপে রাখলো কিছুক্ষণ। তারপর ধরা গলায় বলল, আচ্ছা বলো তো, বাবা মা নিজের মেয়েকে এত সন্দেহ করে কেন? নিজের জেদ মেয়ের উপর চাপিয়ে দিয়ে আনন্দ পায়। আমি কি ছেলে মানুষ? এতদিন যেমন ছিলাম তেমনই কি ওদের কাছে আরও কিছুকাল থাকতে পারতাম না? তবে কেন এত জবরদস্তি? অনিমেষ জানালা দিয়ে বাইরে তাকালো। আকাশ এখন পরিষ্কার। সান্ত্বনা দেবার ভঙ্গিতে বলল, কিছুদিন যেতে দাও, দেখবে ওরা নিজেদের ভুল বুঝতে পারবেন। নিশ্চয়ই জেদ করবেন। আর তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে কেউ তোমার দোষ দেবে না। না, কথাটা ঠিক নয়। আমি বাড়ি থেকে চলে এসেছি। খবরটা আত্মীয়রা জানা মাত্রই দুর্নাম রটাতে শুরু করবে, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। আর 2 প্লেট টোস্ট আর 2টো চায়ের কাপ হাতে নিয়ে লোকটা চলে গেল। সঙ্গে সঙ্গে ঘরটার চেহারা পাল্টে গেল। পর্দাটার দিকে তাকিয়ে অনিমেষের একবার মনে হলো উঠে সরিয়ে দেয় ওটা। সেই সময় মাধবীলতা বলল, তুমি আমাকে কষ্ট দিও না। এ কথা বলছো কেন? আমার যেন মাঝে মাঝে মনে হয় তোমার কোথাও অস্বস্তি আছে। কীরকম? আমার বাড়ি থেকে বেরিয়ে আসার ব্যাপারটা যেন তোমার কোথাও অস্বস্তি আছে। সত্যি করে বলো তো, আমি কি তোমার উপর কিছু চাপিয়ে দিচ্ছি? লতা অনিমেষ প্রতিবাদ করতে চাইল। না অনি, আমি যা করেছি নিজের দায়িত্বেই করেছি। তোমার যদি মনে হয় জড়িয়ে যাচ্ছ তাহলে স্বচ্ছন্দে সরে যেতে পারো। আমার খুব কষ্ট হবে, সারা জীবন হয়তো কাঁদবো, কিন্তু আমি তোমার গলার কাটা হয়ে আছি এটা আমার সহ্য হবে না।
মাধবীলতার গলা বুঝে এলো। অনিমেষ আর পারল না। চকিতেই 2 হাত মাধবীলতাকে জড়িয়ে ধরল। বোধহয় একটা সুতোর আড়ালে নিজেকে ধরে রেখেছিল মাধবীলতা। আর পারল না। অনিমেষের বুকে মুখ রেখে হু হু করে কেঁদে উঠল। তার হাত এখন অনিমেষের পিঠ আঁকড়ে ধরেছে। থরথর করে কাঁপছে শরীর। অনিমেষের সমস্ত শরীর এখন অচৈতন্য। মনের কোনো বাধা নেই। 2 হাতে মাধবীলতার মুখ তুলে স্পষ্ট গলায় বলল, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মাধবীলতার 2 চোখে জলের ধারা গড়ালো, ঠোঁট কাঁপল। আমিও না। এই প্রথম কোনো যুবতী শরীরকে বুকের মধ্যে চাপ অনুভব করলো। চোখের সামনে মাধবীলতার ভেজা স্ফীত ঠোঁট চুম্বুকের মতো তাকে টানছিল। ধীরে ধীরে মুখ নামালো অনিমেষ। তারপর সেই উষ্ণ নরম সিক্ত ঠোঁট আকণ্ঠ চুম্বন করল। দুজনের চোখ এখন বন্ধ। সমস্ত বিশ্ব চরাচর যেন এই পর্দা ঘেরা ছোট্ট কেবিন হয়ে গেছে। ঠোঁটের স্পর্শের মধ্য দিয়ে অনিমেষ মাধবীলতার সব অন্ধকার মুছিয়ে দিল। মাধবীলতা সব না বলা কথা জেনে নিল। তোনা ফিরতেই মুখ সরিয়ে নিল মাধবীলতা। আস্তে আস্তে তার হাত শিথিল হলো, যেন একটু লজ্জা পেয়ে সে সরে বসতে চাইল। মুখে এখনো একটা মিষ্টি অথচ নোনতা সুখের স্বাদ। অনিমেষ চোখ বন্ধ করলো। আর তখনই সেই বন্ধ চোখের পাতায় আচমকা সেই দুপুরটা ছিটকে চলে এলো। জলপাইগুড়ি শহরের বিরামকরের বাড়িতে সদ্য কিশোর অনিমেষ রম্ভার সামনে দাঁড়িয়ে। সামনের বিছানায় রম্ভা শুয়ে, জ্বরতপ্ত শরীরে, চোখ মুখ লাল, চুল উস্কো খুস্কো। অনিমেষ যখন তার অনুরোধে জ্বর দেখতে নিচু হয়েছিল, তখনই কিছু বোঝার আগেই 2 জড়ো ঠোঁট তাকে চুম্বন করেছিল। বিশ্রী পোড়া বিড়ির স্বাদ পেয়েছিল যেন অনিমেষ। দাঁড়িয়ে উঠে নিজের ঠোঁটে ঘিন ঘিনে ভাব অনুভব করছিল। জ্ঞানী কিংবা অজ্ঞানে সেই তার প্রথম চুম্বন। কিন্তু তার স্মৃতি অনেক দিন একটা অস্বস্তির চেহারা নিয়ে মনের ভেতর ছিল। আজ অনিমেষের মনে হলো এতদিনে সেই বিশ্রী স্মৃতিটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত অনিমেষের সামনে রাখা প্লেট টেনে নিয়ে বলল, খাও। টোস্টে হাত না দিয়ে চায়ের কাপটা টেনে নিল মাধবীলতা। ধীরে ধীরে একবার চুমুক দিয়ে বলল, ভালো লাগছে না। কেন, ঠান্ডা হয়ে গেছে? অনিমেষ হাত দিয়ে দেখলো কাপটা গরম নেই। মাধবীলতা তাই দেখে বলল, না, খাওয়া যাবে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। বুঝলাম না। কেন? সে তুমি বুঝবে না। বাহ, তুমিই তো চা খেতে চাইলে। চেয়েছিলাম। অনিমেষ ওর চোখে চোখ রাখতে চাইল, কিন্তু মাধবীলতা মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ ধমকে সুরে বলল, খেয়ে নাও তো, সকাল থেকে কিচ্ছু খাওনি। আজে বাজে বকা হচ্ছে, খাও বলছি। টোস্টের প্লেটটা মাধবীলতার সামনে এগিয়ে দিল সে। খাওয়া হয়ে গেলে মাধবীলতা বলল, আমি কিন্তু তোমার ভরসায় পরীক্ষা দেব। আমার ভরসায়? আমি তো পড়াশোনা শুরুই করিনি। এবার করো। তুমি স্কুলে পড়ানো আর পরীক্ষার জন্য তৈরি, দুটিই পারবে। পারতেই হবে। আচ্ছা লতা, আমি ভবিষ্যতে কি করব বলে তুমি ভাবছো? মানে আমি কি করব, চাকরি বাকরি করব তুমি আশা করো? মাধবীলতা একটু ভাবলো, তারপর বলল, ওসব আমি কিছুই ভাবিনি। একটা কিছু নিশ্চয়ই তুমি করবে, আর যাই করো আমি সমর্থন করব। এ কোনো কথা হলো? বাংলা এমএ পাশ করে চাকরি পাওয়া যাবে না? অধ্যাপনা বা মাস্টারি করার মতো ব্রাইট রেজাল্ট আমার হবে বলে মনে হচ্ছে না। তখন কি হবে তাই ভাবছি। আমার চাকরি তো রয়েছে। আশ্চর্য মেয়ে। কেন? আমার তো 2 হাত পাই আছে। ইয়ার কি করো না। আমার ব্যাপারে তুমি একটু সিরিয়াস নও। খুব বেশি সিরিয়াস বলেই ভাবি না। তাছাড়া একটা ব্যাপার আছে। আমি যা শুনেছি তাতে লোক তোমাকে কিভাবে নেবে তা জানি না। যদি ওসব কথা থাক, তোমার দাদু পিসিমার সঙ্গে কথা শুনেছি, তাতে আমার বিশ্বাস ওরা আমাকে নিশ্চয়ই ভালোবাসবেন। হঠাৎ অনিমেষের হাসি পেল। ওর মনে হলো মেয়েদের মন সত্যিই বিচিত্র। এতদিনের রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তাদের বোঝাতে পারল না সে বিশ্বাস করছে 2 অপরিচিত লোক তাকে গ্রহণ করবে। যুক্তি নয়, হৃদয়াবেগী মেয়েদের সাহসী করে তোলে। কথা ঘোরালো অনিমেষ। আমার ভয় হচ্ছে হয়তো তোমাকে আমি সুখী করতে পারবো না। সেদিন সুভাষদার সঙ্গে কথা হওয়ার পর থেকে আমার চিন্তাভাবনা সব পাল্টে গেছে। যদি এমন সময় আসে তখন আমি বাধা ধরা জীবনে না থাকি, তাহলে তুমি কি করবে? কিচ্ছু না, এখন যা করছি তাই করব। মাধবীলতা অনিমেষের হাত নিজের 2 হাতের মধ্যে নিয়ে বলল, যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি সাধারণ নও।
ঘর সংসারের বাধা জীবনে তোমাকে মানায় না। সেটা করতে গেলে তোমার উপর অন্যায় করা হবে। তোমার পক্ষে যেটা স্বাভাবিক তুমি তাই করবে। আমি কোনোদিন তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না। আচ্ছা, এত ছেলে থাকতে তুমি আমাকে ভালোবাসলে কেন? কি মনে হয় তোমার? জানি না। কেন? তুমি কেন ভালোবাসলে? অনিমেষ মাধবীলতার চোখের দিকে তাকালো। সেই চোখ হাসছে। মনে মনে সে বলল, তোমায় ভালো না বাসলে আমি মরেই যেতাম। কিন্তু মুখে কিছু বলল না, কারণ মাধবীলতার চোখে হাসি এখনও ঠোঁটে ছড়িয়েছে। অনিমেষ হেসে ফেলল। ওদের 10টা আঙ্গুল এখন পরস্পরকে আঁকড়ে ধরে আছে বিশ্বাসে। প্রথমেই জেনে নেওয়া দরকার আমরা কি চাই। আমরা যারা এখানে আছি তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করছি। মার্ক্সবাদের রীতিনীতি পদ্ধতিগুলোর সঙ্গে বিশেষভাবে পরিচিত। এদেশের কমিউনিস্ট পার্টির নেতার উপনিবেশিক সংসদীয় কাঠামোয় নিজেদের মানানসই করে নিয়ে কয়েকটা রাজ্য সরকার গঠন করতে পারলেই ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করবেন। আমরা মনে করি এই পথে সাধারণ মানুষের মুক্তি কখনোই আসতে পারে না। এদেশের মানুষের কাছে ভোটের যে প্রলোভন রাখা আছে তার ব্যবহার আমরা জানি। গরিব মানুষগুলো নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ভাওতাবাজির কাছে বারংবার ঠকে, ভোলে, কিন্তু প্রতিবাদ করার সাহস করে না। কমিউনিস্ট পার্টিও ঠিক এই পথে ব্যবহার করতে চলেছে। এই অবধি বলে বক্তা থামলেন। ঘরে এখন পিন ফেলা নৈশব্দ। অনিমেষ দেখল সবসময় তো 7 জন এখন শ্রোতার ভূমিকায়। কি খুব গম্ভীর হয়ে মুখে কথা শুনছে। সিথির এই বাড়িটায় আসতে ওরা খুব সতর্ক হয়েছিল। সুভাষদার সঙ্গে হরেকৃষ্ণ শেঠ লেনে নেমে অনেকটা হেঁটে এই বাড়িতে আসা। যিনি কথা বলছেন তার নাম মহাদেব সেন। কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত হয়ে ইনি এদের মধ্যে অন্যতম। এই ঘরে যারা উপস্থিত তাদের সঙ্গে কমিউনিস্ট পার্টির সরাসরি সম্পর্ক ছিল। সে অর্থে অনিমেষ একটু বাইরের লোক। বিশেষভাবে পছন্দ করা কিছু মানুষ এখানে সমবেত হয়েছে। অনিমেষের উপস্থিতি সুভাষদা সুপারিশী। এতক্ষণ বক্তা যে কথাগুলো বললেন সেগুলো প্রত্যেকেরই জানা। মহাদেব বাবু বললেন, আমার মনে হয় এসব তত্ত্বের কথা আমরা সবাই জানি। আমি সোজাসুজি কথাগুলো বলছি এবার। যেহেতু এই নির্বাচন ব্যবস্থা সামাজিক অসাম্য ও রাজনৈতিক দালালিতে আমার আর আস্থাবান নই, তাই আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিছু মানুষ নতুন চিন্তাভাবনা শুরু করেছে। আমরা মনে করছি চীনের পথেই ভারতবর্ষের মুক্তি সম্ভব। চেয়ারম্যান মাওয়ের কথা আস্থা রেখেই সশস্ত্র কৃষক গেরিলাসহ সংগঠিত করে গ্রামে গ্রামে অঞ্চলভিত্তিক ক্ষমতা দখল। একসঙ্গে সমস্ত ভারতবর্ষে বিপ্লব আনার মতো মানসিক ও বাস্তব পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ক্ষমতা দখল ও স্থানীয় সরকার প্রতিষ্ঠা করলে তার অনুপ্রেরণা দাবানলের মতো আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়বে। পরবর্তী পর্যায়ে এই কৃষক গেরিলাদের সমস্ত সংগ্রামের ছোট ছোট ঘাটগুলোকে বিস্তৃত করে সারা দেশে জনযুদ্ধের স্রোত বইয়ে দিবে। গড়ে তুলতে হবে গণফৌজ, যে গণফৌজ প্রক্রিয়াশীল শক্তির মোকাবেলা করে তাদের উচ্ছেদ করবে। আমরা জানি প্রতিরোধ আসবেই। ক্ষমতায় অধিষ্ঠিত কোনো শ্রেণী বিনা আপত্তিতে কখনোই আসন ছাড়েনি। ইতিহাস এই কথাই বলে। এই আপত্তির চেহারা হলো সশস্ত্র বল প্রয়োগ। আগেকার সব আইন, সব গণতন্ত্রের মুখোশগুলো খুলে ওরা বেয়োনেট নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিপ্লবীদের উপর। একটা কথা জেনে রাখুন, প্রতিক্রিয়াশীল শক্তির বাঁচার এই লড়াইয়ে তাদের সঙ্গে সামিল হবে আজকের কমিউনিস্ট পার্টিগুলো। কারণ ইতিহাস বলছে যখনই কোনো কঠিন সমস্যা এসেছে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিগুলো এমন সুবিধাজনক ভূমিকা নিয়েছে যেখানে তাদের অস্তিত্ব স্থির থাকে। আমাদের এই জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমজীবী মানুষের সংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠা, অথবা সর্বহারার একনায়কতন্ত্র। অর্থাৎ এই ব্যবস্থায় শ্রেণী ক্রমাগত সংখ্যায় কমে না, উল্টে বলা যায় বৃদ্ধি পায়। শ্রমিক শ্রেণী হলো একমাত্র শ্রেণী যে অন্য শ্রেণীর মানুষকে গ্রহণ করতে পারে। তাহলে আমাদের প্রধান কর্তব্য হলো গ্রাম দিয়ে শহর ঘেরাও করতে হবে। আপাতত আমাদের এই সংগঠনকে অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ কমিউনিজম রেভলিউশনারিজ নামে চিহ্নিত করা হয়েছে। মোটামুটি এই ব্যানারে আমরা কাজ শুরু করে দিব। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে খোলাখুলি বলতে পারেন। সুভাষদা বলল, আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, আমরা যারা এই বিপ্লবে অংশগ্রহণ করছি তাদের নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া কতটা পরিষ্কার তা জেনে নেওয়া দরকার। আমরা যা করতে চলেছি তার পরিণাম সম্পর্কে সবাই ওয়াকিবহাল কি না। আমি খারাপ দিকটার কথা বলছি।
মহাদেববাবু বললেন, আমিও তো তাই মনে করি। তারপরও নিজের মনে হাসলেন। সুভাষ, তোমার দোষ নেই। আমাদের চিন্তা ভাবনা দীর্ঘকালের অভ্যেস একই খাতে বয়ে চলেছে, কিন্তু এখন বোধহয় সেটাকে পাল্টাবার সময় এসেছে। যারা জলে ঝাঁপ দেবে তারা তো জানেই জলে ডুবে যাওয়া সম্ভব। এই নিয়ে তর্কের কি প্রয়োজন? তুমি সতর্ক করছো যদি সে ভয় পায় তাহলে ঝাঁপ দেবে না, এই জন্য। সেক্ষেত্রে সারা দেশের মানুষ যদি ভয় পায় তাহলে কোনোদিনও কোনো কাজ হবে না। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে। তাহলে এই সতর্কীকরণ কেন? আর পারস্পরিক বোঝাপড়ার ব্যাপারটা মধ্যবিত্ত মানসিকতা থেকেই বললে। ওভাবে কোনো কাজ যে হয় না তা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। কাজে নেমে লক্ষ্য হলে এক হলে মানুষ প্রয়োজনে বোঝাপড়ায় আসতে বাধ্য করে, সেটাই কাম্য। সুভাষদা এরকম কড়া অথচ পরিষ্কার জবাব পেয়ে আর কোনো কথা বলল না। অনিমেষের একটা চিন্তা অনেকক্ষণ থেকে মাথায় পাক খাচ্ছিল। মহাদেববাবুর কথা শেষ হতে এসে জিজ্ঞাসা করল, কেন্দ্রীয় নেতৃত্ব কার হাতে? কোনো ব্যক্তিবিশেষের হাতে নয়। তুমি কি লেটেস্ট ইশতেহার পাওনি? মহাদেববাবু তার ঝোলা থেকে হাতে একটা কাগজ বের করে অনিমেষের দিকে এগিয়ে ধরল। অনিমেষ সেটাকে চোখে রাখল। বর্তমান পরিস্থিতিতে কমিটি অফ কমিউনিস্ট রেভলিউশনারি কী করতে চায় তা বিশদভাবে ব্যাখ্যা করা আছে। ইশতেহারের বিষয়বস্তু নিয়ে গত 2 দিন সুভাষদার যথেষ্ট আলোচনা হয়েছে। এমনকি গত রাতে কলেজ স্ট্রিটে মহাদেববাবুর সঙ্গে আলাপ হবার পর এ নিয়ে কথা বলেছে সে। সমাজবাদী কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত কিংবা বেরিয়ে আসা নেতারাই চিন্তা অনুসরণ করছে ভারতবর্ষে একটু অগ্নি বিপ্লবের সূচনা করতে চায়। এখন তা ছড়িয়ে থাকা কিছু সতেজ মানুষের চিন্তাও আছে মাত্র। মহাদেববাবু এখনও তার দিকে তাকিয়ে আছেন। দেখে অনিমেষ বলল, ঠিক আছে, এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই? না। আচ্ছা, এবার একটা খবর দিই। ঠিক এই মুহূর্তে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় আমাদের মতো ছোট ছোট দলে আলোচনা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সবসময় মনে রাখতে হবে, আমরা এক প্রদীপ। যা জ্বালানোর আগে যেমন সলতে পাকানোর প্রয়োজন হয়, তেমনি এখন আমাদের কাজ হচ্ছে বিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করা। আমাদের কয়েকটা বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমত, সরকার আমাদের পছন্দ করবে না তাই বলা বাহুল্য। তারা একে রাষ্ট্রদ্রোহী কাজ বলে চিহ্নিত করবেই এবং বিনা বিচারে জেলে পুরবে আমাদের। এই জিনিসটা আমাদের এড়াতে হবে। আমরা চেষ্টা করব কোনো অবস্থাতেই যেন পুলিশের হাতে ধরা না পড়ি। যতটা সম্ভব গোপন কাগজপত্র যা আমাদের ভবিষ্যৎ কর্মসূচির সঙ্গে জড়িত আছে তা নিজের কাছে না রাখাই ভালো। অবশ্যই এক্ষেত্রে ওদের ছলনার অভাব হবে না। চেয়ারম্যানের যে কোনো রচনা কিংবা রেড বুক কাছে থাকলেই ওরা সুযোগ পেয়ে যাবে। কোনোভাবে যদি ধরা পড়তেই হয় তাহলে মনে রাখতে হবে, যে কোনো অত্যাচারের সামনে দাঁড়িয়েও ঠোঁট খোলা যাবে না। পুলিশ প্রলোভন দেখাবেই। সেই ফাঁদে পড়ে সতীর্থদের নাম, বিপ্লবীদের ফাঁস করে দেওয়া, শাস্তি মৃত্যু। প্রত্যেক কমরেড যেন এই কথাটা মনে রাখে। দ্বিতীয়ত, আমাদের চারপাশে রাজনীতি অসচেতন মানুষকে চট করে এসব কথা না বলাই ভালো। তারা উত্তেজিত হবে, গ্রহণ করতে না পারলে গুজব ছড়াবে এবং শেষে তা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অনিমেষ প্রশ্ন করল, কিন্তু জনসাধারণকে সঙ্গে না পেলে কি করে বিপ্লব সম্ভব? অত্যন্ত বুদ্ধিমানের মতো প্রশ্ন। চেয়ারম্যান যখন পদযাত্রা শুরু করেছে তখন সাধারণ মানুষকে ঘরে গিয়ে বোঝাতে হয়নি। তা বুঝেছিল এটা তাদের প্রয়োজন। তারা বুঝেছিল বলেই তারা নিজেরাই ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। মহাদেববাবু উত্তর দিলেন, ঠিক কথা, কিন্তু এদেশে তো কোনো বিদেশি শত্রু রাজত্ব করছে না, কিংবা দেশে একনায়ক নেই। তারা সরকারে আছে, তাদের নির্বাচন করছে জনসাধারণই। এখনকার রাজনৈতিক দলগুলোর মিটিং ডাকলেও হাজার হাজার মানুষ জড়ো হয়। এই মানুষগুলোকে সঙ্গে পেতে হলে কি তাদের বোঝাতে হবে না? অনিমেষ সরাসরি বলল, তুমি রেডিও বুক পড়েছ? হ্যাঁ। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হয় তার একটা ধারণা নিশ্চয়ই হয়েছে তোমার? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সব থিওরি সর্বত খাটে না। এদেশের মানুষরা অন্ধ ধর্ম বিশ্বাসী, ব্যক্তি পূজারী এবং রাজনৈতিক দলগুলো পাইয়ে দেবার টোপ খেতে অভ্যস্ত। এই খরচ থেকে আচমকা বেরিয়ে আসবে এমনটা ভাবা যেন আকাশ কুসুম চিন্তা। তাই আমরা যা চাইছি তাকে এদের বোঝানো প্রথম কর্তব্য নয়? বিপ্লব তো জনসাধারণকে নিয়েই। অনিমেষ খুব ভেবেচিন্তে ধীরে ধীরে কথাগুলো বলল। পূর্ণ কথা, কেউই অস্বীকার করবে না, কিন্তু কিভাবে জনসাধারণের বিপ্লব সচেতন করা যায় তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করেছে। আমরা নিশ্চয়ই জনসভা করে তাদের বোঝাতে পারি না, কারণ সরকার তা হতে দেবে না। তাছাড়া জনসভার বক্তৃতা মানুষের বুকের ভেতর কতটা পৌঁছায় সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।
মহাদেববাবু চিন্তান্বিত গলায় বললেন। অনিমেষের বা পাশের ভদ্রলোক বলল, আমার মনে আছে এখানে আমরা একটা বিষয় এড়িয়ে যাচ্ছি। এই শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার জন্য আমরা যে চেষ্টা করব তা তো কোনো ব্যক্তিবিশেষের জন্য নয়। আমাদের প্রতিটি পদক্ষেপ দেখে যদি জনসাধারণ সেটা বুঝতে পারে, তাহলে মিটিং করে তাদের বোঝাতে হবে যে এটা হবে না। একটা সময় আসবে যখন তারা নিজেরাই সব মুখোশ খুলে আমাদের সঙ্গে যোগ দেবে। অনিমেষ কিন্তু এতটা নিশ্চিত হতে পারছিল না। তার মনে হচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই এই দিকটা চিন্তা করবেন, জনসাধারণকে সচেতন করার দায়িত্ব নেবে। ট্রামে, বাসে, রাস্তায় একটা মানুষকে দেখেও মনে হয় না তারা বিপ্লব এলে যোগ দেবে। কেউ যখন ঝামেলায় জড়াতে চায় তখন কি করে নিশ্চিন্ত হওয়া যায়? এই সময় মহাদেববাবু প্রস্তাব রাখলেন, অনিমেষ, জানি না তুমি এত সন্তুষ্ট হবে কিনা, তবে কেন্দ্রীয় নেতৃত্ব একটা প্রস্তাব দিয়েছে। তারা প্রতিটি এলাকায় জনসাধারণকে জানাবার জন্য দেওয়াল পোস্টার লেখার কথা বলেছে। যে সমস্ত মানুষ এখনও মনস্থির করতে পারছে না, এইসব পোস্টার দেখে তারা নিশ্চয়ই সক্রিয় হবে। এটাকে পরোক্ষভাবে জনসচেতনতাই বলা যায়। কথাটা এমনভাবে বলা অনিমেষের চমকে মুখ তুলেছিল, কিন্তু মহাদেববাবুর গলায় কোনো জ্বালা ছিল না। কথা শেষ করে হাসলেন। অনিমেষ বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না। হাত নেড়ে ওকে থামিয়ে দিলেন মহাদেববাবু। না না, তোমাকে এই জন্য ক্ষমা চাইতে হবে না। যৌবনের ধর্মই হলো যাচিয়ে নেওয়া। তুমি ঠিক কাজ করেছ। তবে একজন গেরিলা সৈনিক হিসেবে কতগুলো নিয়ম পালন করতে হয়। অনেক কিছু চট করে মনের সঙ্গে না মিললেও মনে রাখতে হবে বৃহত্তর স্বার্থের জন্য এই মান্য করা উচিত। নেতৃত্বকে প্রতি পায়ে অস্বীকার করা মানে বিপ্লবকে হত্যা করা। তুমি নিজেও একদিন এই সমস্যায় পড়বে। হয়তো তখন তোমাকে খুব কঠোর ব্যবস্থা এ কারণে নিতে হতে পারে। সুভাষদা এতক্ষণ চুপচাপ শুনছিলেন। হঠাৎ প্রশ্ন করলো, কিন্তু বিপ্লবের নেতৃত্বে কার হাতে থাকছে? জল যখন পাহাড় থেকে একবার নেমে যায় তখন সে কোন দিকে যাবে তাকে আগে অঙ্ক কষে বলা যায়? মহাদেববাবু এটাই বললেন। কিন্তু গরিব ভূমিহীন কৃষকরা যদি নেতৃত্বে না আসে তাহলে তো বিপ্লব মধ্যভিত্তিক হয়ে যাবে, তাই না? অবশ্যই, এবং তারা যে আসবে না তা আমরা জানছি কী করে? অনিমেষের পাশে ভদ্রলোক বললেন, এটা তো তত্ত্বের কথা হলো। যতদিন গরিব শ্রমিক নেতৃত্বে না আসে, মার্ক্সবাদী লেনিনবাদী যোদ্ধারা উপযুক্ত এবং আদর্শ সময় পেয়েও নিষ্ক্রিয় হয়ে থাকবে। অনিমেষের এই সময় লেনিনের কথা মনে পড়ে গেল। লেনিন তো শ্রমিক কিংবা ভূমিহীন কৃষকের পরিবারের সন্তান ছিলেন না। দেখুন, এখানে থিওরি আর জীবনের মধ্যে পার্থক্যটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই তত্ত্ব মানলে লেনিনের উচিত ছিল রাশিয়ার বিপ্লবের নেতৃত্ব দেওয়া। পাশের ভদ্রলোক খুশি হলো। অনিমেষকে বলল, ঠিক বলেছেন। সেই সঙ্গে আপনার একটু আগের কথা, যাতে আপনি ভারতবর্ষের মানুষের অন্ধতা ও নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিপ্লবের ব্যাপারটা সন্দেহ করেছিলেন, তার বিরুদ্ধে একটা যুক্তি রাখছি। মার্ক্স বলেছেন, একমাত্র প্রচণ্ড ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেই সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব। এই ছবিটা কি বিপ্লবের আগের রাশিয়ার সঙ্গে মেলে? কথাবার্তা খুব জমে উঠলেও মহাদেববাবু বোধহয় আর বাড়াতে চাইছিলেন না। তিনি বললেন, আমার মনে হয় কিছু থিওরি সামনে রেখে কাজ শুরু না করলে আমাদের আর এগোনো সম্ভব না। কিন্তু সবসময় যে থিওরি আঁকড়ে রাখতেই হবে তার কোনো মানে নেই। পরিবর্তিত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে আমাদের চলতে হবে। এ ব্যাপারে কাজে ভিন্নমত পোষণ করা নিশ্চয়ই উচিত নয়। আচ্ছা, এবার কাজের কথায় আসা যাক। আমাদের মধ্যে ওয়াল পোস্টার লেখার অভিজ্ঞতা কারো আছে? দুজন ছেলে হাত তুলল। মহাদেববাবু বলল, খুব ভালো হলো। বাইরের কাউকে দিয়ে এখনই পোস্টার লেখানো উচিত হতো না। তোমাদের রং নিয়ে রাতে লেগে পড়ো। দমদম স্টেশন থেকে চিড়িয়ার মোড়, ওদিকে সিথির মোড় পর্যন্ত দিন 7 মধ্যে যতটা সম্ভব কভার করবে। মনে রাখতে হবে এমন দেয়াল বেছে নেওয়া হবে যাতে সহজে মানুষের চোখে পড়ে ঘন ঘন লেখার দরকার নেই। মোটামুটি জায়গাটা কভার করলেই হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? ছেলে দুটোর একজন বলল, 7 দিনে এতটা জায়গা খুব বেশি মনে হচ্ছে না। দুজনের পক্ষে কি সম্ভব? মহাদেববাবু বললেন, আমরা চেষ্টা করব। তোমাদের সঙ্গে আমরাও থাকব। সুভাষদা বলল, কি স্লোগান লেখা হবে তা বলে দিন মহাদেবদা। মহাদেববাবু ঝোলা থেকে একটা কাগজ বের করলো। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন এই স্লোগানগুলো লেখা হবে। বুর্জোয়া সংবিধান নিপাত যাক, পার্লামেন্টের শুয়োরের খোয়ার, রেড বুক মার্ক্সবাদ লেনিনবাদের সংকলন, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, বন্দুকের নল শক্তির উৎস, মাও সেতুং সূর্যের চেয়েও বড়, কারণ তার চিন্তাধারা পৃথিবীর সর্বত্র আলো দেয়, সংশোধনবাদ নিপাত যাক, বিপ্লব দীর্ঘজীবী হোক। তোমরা এইগুলো কপি করে নাও।
মহাদেববাবু কাগজটা ওদের দিকে বাড়িয়ে দিলেন। ওর পড়ার গুণে ঘরে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছিল। সুভাষদা বলল, মহাদেবদা, বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে আরও সরাসরি কিছু কথা থাকলে ভালো হতো না? মহাদেববাবু বলল, এখন সাধারণ মানুষের মনে এই ব্যাপারটা একটু আলোড়ন তুলুক, তা কেন্দ্রীয় কমিটি চান। পরের স্টেজে ওগুলো আসবে। অনিমেষের পাশে ভদ্রলোক বলল, পুলিশ আমাদের লিখতে দেবে? মহাদেবদা বলল, না দেওয়াই স্বাভাবিক। আমাদের তৈরি হয়ে যেতে হবে। দুজন লিখবে, দুজন আমরা প্রতিরোধ করব। সেই জন্য সংগঠন শক্তি আরও জোরদার করতে হবে। আলোচনা সভা ভাঙলে সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছিল। রাত 8টার সময় দমদম স্টেশনের সাথে একটি ছেলে আসবে সরঞ্জাম নিয়ে। অনিমেষ আর সুভাষদাও সঙ্গী হবে। অন্যজন কাজ শুরু করবে সিথির মোড়ে। যে দুজন তার সঙ্গে থাকবে তারা সময় জেনে চলে গেল। অনিমেষ বেরিয়ে আসছিল, কিন্তু মহাদেববাবু তাকে একটু বসে যেতে বলল। সুভাষদাকে বলল, তুমিও থাকো সুভাষ। তারপর ঘর ফাঁকা হয়ে গেলে বলল, সুভাষ, আজকের সভা সম্পর্কে তোমার মতামত কী? সুভাষ বলল, ভালো কাজ হয়েছে। কিন্তু অনিমেষ, তোমার কি দ্বিধা আছে? অনিমেষ মাথা নাড়ল, না, আমি এখন বিশ্বাস করি এ পথেই দেশের মুক্তি সম্ভব। এদেশে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গেলে বিপ্লব অবশ্যই প্রয়োজন। কথা ঠিক, বিদেশি শক্তি কিংবা প্রচণ্ড ডিক্টেটরশিপ থাকলে কাজটা সহজ হতো। আমরা সহজেই জনসাধারণকে সঙ্গে পেতাম, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। মহাদেববাবু বলল, তোমরা একটা উল্টো প্রশ্ন করি। কেন নেই? অনিমেষ বলল, দেখুন, স্কুলে পড়ার সময় আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। দেশপ্রেমের ব্যাপারটা আমাকে স্পর্শ করেছিল, কিন্তু খুব অল্প দিনে আমার মোহ ভঙ্গ হয়। কংগ্রেস একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা জানতে পেতে দেরি হয়নি। তারপরেই কমিউনিস্ট পার্টির দিকে আমার আকৃষ্ট হলো। লেনিন, মার্কসের কথা লেখা পড়ে বিশ্বাস করলাম এটাই হলো একমাত্র পথ। কিন্তু এদেশের কমিউনিস্ট পার্টির চেহারা যখন একটু একটু করে বুঝতে শুরু করলাম, তখন অদ্ভুত বিষাদ এলো। এদের কাজকর্মের সঙ্গে মার্কস কিংবা লেনিনের কোনো সম্পর্ক নেই। বুঝলাম, সংসদীয় গণতন্ত্রের এই কাঠামোয় কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের মধ্যে কোনো বেশি পার্থক্য নেই। তখন মনে হতো যদি একটা বিদেশি শক্তি আমাদের আক্রমণ করত, সব ভেঙে চুরে চুরমার করে দিত, তাহলে তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা যে শক্তি পেতাম তা থেকে নতুন ভারতবর্ষ গড়া যেত। বলতে গেলে আমি নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। এমন সময় সুভাষদার মাধ্যমে এই কর্মসূচি জানতে পারলাম। ঠিক এরকম রাস্তাই তো আমি খুঁজছিলাম। তাই দ্বিধা থাকবে কেন? মহাদেববাবু বলল, তুমি যে কোনো মুহূর্তে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত? অবশ্যই। তোমার বাড়িতে কে আছে? প্রশ্নটা শুনে অনিমেষ মহাদেববাবুকে দেখল। বাড়ির কথা এখানে কেন? বোধহয় ওর চাহনি দেখে মহাদেববাবু বিশদ হলেন। আমার অ্যাটাচমেন্টের কথা জানতে চাইছি। আমার ঠাকুরদা, বাবা, মা, পিসিমা। ভাই বোন নেই? না। তুমি পরিবার একমাত্র সন্তান? ওরা তো তোমার উপর নির্ভর করবে। আমি ছেলেবেলা থেকেই দেখে আসছি দাদু, পিসিমা, বাবা, মা পরস্পরের উপর নির্ভর করতেই অভ্যস্ত। আর আমার দাদুর কথা বলছি, এদেশে বর্তমান কাঠামো ভেঙে ফেলতে যদি বিপ্লবের ঢেউ আসে, আমি যদি সেই আয়োজনে থাকি, তিনি অখুশি হবেন না। অনিমেষ বলল, বেশ, সমস্যা তাহলে আর কিছু রইল না। অনিমেষের হাত ধরলেন মহাদেববাবু। তোমাকে যদি এই মুহূর্তে খুব বড় দায়িত্ব দেওয়া হয়, তুমি নেবে? বলুন। গতকাল তোমার সঙ্গে আলাপ হওয়ার পর কথাটা মনে হয়েছে। আজ খোঁজখবর নিয়েছি, অবশ্য সুভাষও তোমার হয়ে কথা বলেছে। তোমার বাড়ি উত্তর বাংলায়। চা বাগানের মানুষদের তুমি নিশ্চয়ই কিছুটা চেনো। আমাদের কর্মসূচির প্রথম পদক্ষেপ শহরের মানুষকে পরিস্থিতি সচেতন করা, আর গ্রামে বা মফস্বলের শ্রমিক, কৃষক সংগঠিত করে এগিয়ে যাওয়া। আমি আজই এ নিয়ে কথা বলবো। তুমি যদি রাজি থাকো, তাহলে যে কোনো মুহূর্তে তোমাকে ওখানে যেতে হতে পারে। আমি রাজি। খুশি হলাম। আজ রাত্রে দেখা হবে তাহলে। পৃথকভাবে ওরা বেরিয়ে এসে চিড়িয়া মোড় দেখা করতে সুভাষদা বলল, অনিমেষ, তুমি কি ভেবেচিন্তে সব কাজ করছো? প্রশ্নটা একটু বিরক্ত হলো অনিমেষ। প্রশ্নকর্তা যেহেতু সুভাষদা, তাই সেটা প্রকাশ না করে বলল, কেন এই কথা বলছেন? তোমার এমএ পরীক্ষা সামনেই, তাতে কি হয়েছে? এখনই কলকাতা ছাড়লে পরীক্ষা দিতে পারবে? অনিমেষ হাসল। সুভাষদা, আমি যে বিষয় নিয়ে এমএ পড়ছি তার ডিগ্রি পাওয়া না পাওয়া একই কথা। তাছাড়া আমরা যা করতে চলেছি তা সম্ভব হলে এ ধরনের ডিগ্রি কোনো প্রয়োজন হবে না। আর শুধু পরীক্ষা দেওয়ার কথা যদি বলেন, তাহলে তো যে কোনো মুহূর্তে এসে দেওয়া যায়। তাহলে এতদিন এমএ পড়ছিলে কেন? কিছু করতে হয় তাই। তাছাড়া আমি এমএ পড়ছি এই ভাবনাটা অনেকেই নিশ্চিন্ত রাখত। তোমাকে কারো কাছে জবাবদিহিতে দেওয়ার নেই?
প্রশ্নটা শুনেই অনিমেষের সামনে মাধবীলতার মুখ ভেসে উঠল। যে মেয়ে তার জন্য এক ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তার সঙ্গে কথা বলা জরুরি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো আজ যদি সে পিছিয়ে আসতো তাহলে বাকি জীবনটা বেঁচে থাকার কোনো কারণ থাকতো না। সে যাই করুক, নিশ্চয়ই মাধবীলতা তাকে সমর্থন করবে। মাধবীলতা মোটেই ভিন্ন নয়। অনিমেষ উত্তর দিল, সুভাষদা, সেটা দেওয়া হয়ে গেছে। বুকনুক চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।